বিসমিল্লাহির রহমানির রহিম। সৌমনি সরকারি এসএ কলেজের দ্বাদশ বিজ্ঞান শাখার ছাত্রছাত্রীবৃন্দ, উচ্চতর গণিত বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসের উপস্থাপনায় রয়েছে আমি মোহাম্মদ নাজিম উদ্দিন, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, সৌমনি সরকারি এসএ কলেজ। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার পাঠের শিরোনাম হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। এটি তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্র বইয়ের সপ্তম অধ্যায়ের একটি অংশ। আজকের এই পাঠ শেষে তোমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন কাকে বলে তা ব্যাখ্যা করতে পারবে। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মুখ্য মান কাকে বলে তা জানবে। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মুখ্য মানের সীমা সম্পর্কে জানবে। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের বিভিন্ন সূত্র জানবে এবং সূত্রগুলো প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। শুরুতে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বলতে কি বুঝি সেটা নিয়ে আলোচনা করব। আমরা জানি sin θ = x বলতে বোঝায় থিটা একটি কোণ যার সাইন এর মান x। একে উল্টাভাবে আমরা θ = sin ইনভার্স x দ্বারাও প্রকাশ করতে পারি। θ = sin ইনভার্স x, তাহলে আমরা এটা বলতে পারি sin ইনভার্স x হচ্ছে একটি কোণ, এটি থিটার সমান। sin ইনভার্স x একটি কোণ যার সাইন অনুপাতের মান হচ্ছে x, কিন্তু sin θ একটি সংখ্যা, sin θ অথবা sin x দ্বারা একটি সংখ্যা বোঝাবে। sin ইনভার্স x কে sin ইনভার্স x বা ইনভার্স সাইন অফ x এভাবে পড়া হয়। এটাকে আমরা দুইভাবে পড়তে পারি, sin ইনভার্স x ও পড়তে পারি অথবা ইনভার্স সাইন অফ x ও পড়তে পারি। তাই আমরা উপরের আলোচনায় এটি বুঝতে পারলাম যে sin ইনভার্স x একটি কোণ প্রকাশ করে। x এর ভিন্ন ভিন্ন মানের জন্য sin ইনভার্স x দ্বারা ভিন্ন ভিন্ন কোণ প্রকাশ করবে। সেই কারণে আমরা এটিকে একটি ফাংশন, x এর উপর নির্ভরশীল একটি ফাংশন বলতে পারি। আর যেহেতু এটা ত্রিকোণমিতিক এবং বিপরীত ত্রিকোণমিতিক রাশি বা বিপরীত ত্রিকোণমিতিক একটা ফাংশন, এই জন্য এটাকে আমরা এই ফাংশনটির নাম হবে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। অনুরূপভাবে cos ইনভার্স x, tan ইনভার্স x, cot ইনভার্স x বা cosec ইনভার্স x, sec ইনভার্স x ইত্যাদিও আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন কি সেটি জানলাম। এখানে একটি জিনিস লক্ষণীয়, sin ইনভার্স x এবং sin x হোল ইনভার্স এক নয়, কারণ প্রথমটি একটি কোণ এবং দ্বিতীয়টি একটি সংখ্যা বা রাশি প্রকাশ করে। প্রথমটি আমরা উপরে আলোচনায় দেখলাম যে এটি একটি কোণ প্রকাশ করে, কিন্তু sin x যেহেতু একটি সংখ্যা, তাহলে সংখ্যাটিকে আমরা ব্যস্তকরণ করলে এটি সংখ্যাই হয়, অর্থাৎ এটা একটা সংখ্যা বা রাশি প্রকাশ করবে দ্বিতীয়টি। sin ইনভার্স x x এর সকল মানের জন্য সংজ্ঞায়িত নয়। আমরা দেখলাম যে উপরে sin ইনভার্স x একটি ফাংশন প্রকাশ করে, এটি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, কিন্তু এটি ফাংশন হলো এটি x এর সকল মানের জন্য সংজ্ঞায়িত নয়। x এর কিছু কিছু মানের জন্য সংজ্ঞায়িত, কিছু কিছু মানের জন্য অসংজ্ঞায়িত হবে। তা আমরা কোন কোন মানের জন্য সংজ্ঞায়িত সেটি আমরা এভাবে জানি যে sin x এর মান সর্বোচ্চ মান হচ্ছে +1 আর সর্বনিম্ন মান হচ্ছে -1। তাহলে -1 থেকে +1 এর মধ্যে যে সকল মান থাকবে x এর, সেই মানগুলির জন্য sin ইনভার্স x সংজ্ঞায়িত হবে। x = 2 এর জন্য, তাহলে যেহেতু sin x এর আমাদের ব্যবধি আমাদের জানা আছে -1 থেকে +1, তাহলে x = 2 কিন্তু এই ব্যবধিতে নাই, x = 2 এর জন্য sin ইনভার্স x সংজ্ঞায়িত হয় না। একইভাবে cosec ইনভার্স x, cos ইনভার্স x, sec ইনভার্স x এই ফাংশনগুলিও x এর সকল মানের জন্য সংজ্ঞায়িত নয়। অন্যদিকে tan ইনভার্স x, cot ইনভার্স x x এর সকল মানের জন্য সংজ্ঞায়িত হবে। x এর যে কোনো মানে বসাই না কেন আমরা এখানে tan ইনভার্স x এর আমরা ভ্যালু পাবো, cot ইনভার্স x এরও আমরা এরকম ভ্যালু পাবো। তাহলে এই জন্য এই মানগুলি সকল মানের জন্যই সংজ্ঞায়িত। আমাদের একটু মনে রাখতে হবে sin ইনভার্স x যেহেতু sin এবং cosec বিপরীত অনুপাত, sin ইনভার্স x কে আমরা cosec ইনভার্স অফ 1/x লিখতে পারি। অনুরূপভাবে cosec ইনভার্স x কে sin ইনভার্স অফ 1/x লেখা যায়। ঠিক একইভাবে cos ইনভার্স x কে sec ইনভার্স অফ 1/x বা sec ইনভার্স x কে cos ইনভার্স অফ 1/x লেখা যায়। tan ইনভার্স x কে cot ইনভার্স অফ 1/x বা cot ইনভার্স x কে tan ইনভার্স অফ 1/x লেখা যায়।
এটিকে আমরা সাইন ইনভার্স এক্স কে যদি কজ ইনভার্সে প্রকাশ করতে চাই তাহলে কজ ইনভার্স অফ হবে √1 - x স্কয়ার। আবার কজ ইনভার্স এক্স কে যদি সাইন ইনভার্স এক্স লিখতে চাই তাহলে সাইন ইনভার্স অফ √1 - x স্কয়ার হবে। আর সাইন ইনভার্স এক্স সাইন অফ সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু x হবে। অনুরূপভাবে cos of cos inverse x equal to x হবে, tan of tan inverse x equal to x হবে। আমরা এইভাবে মনে রাখতে পারি যে sin inverse x বাদ গিয়ে শুধু x থাকবে, cos inverse x বাদ গিয়ে x থাকবে, অনুরূপভাবে tan inverse x বাদ গিয়ে শুধু x থাকবে। এটি কিভাবে হয় এই নিচের লাইনটি এটা আমরা ব্যাখ্যা করার জন্য নিচের নোটটি খেয়াল করি। আমরা sin inverse x একটি সংখ্যা আমরা জানি, যেহেতু sin inverse x হচ্ছে একটি কোণ, sin থিটা বা এই আকারে যদি x আকারে যদি আসে তাহলে এটি হবে আমাদের একটি সংখ্যা। অন্যদিকে sin ইনভার্স অফ sin থিটা একটি অনন্ত উপাদান বিশিষ্ট সেট। এটি একটি সেট, মানে এটি একটি বিপরীত ফাংশন। এখানে sin থিটার মান বসানোর পরে sin ইনভার্স x একটি sin থিটার উপর নির্ভরশীল একটি ফাংশন। তাহলে এটির অনেকগুলো মানের জন্য এটি সংজ্ঞায়িত হবে। সেজন্য আমরা এটা অনন্ত উপাদান বিশিষ্ট একটি সেট, যার একটি উপাদান হচ্ছে থিটা। থিটা হচ্ছে তার একটি মান, আর অন্যান্য মান তার আছে। তা আমরা বিষয়টা আর একটু ক্লিয়ার করার জন্য ব্যাখ্যা দিচ্ছি। মনে করি sin থিটা ইকুয়াল টু x। আমরা sin থিটাকে x মনে করি, তাহলে থিটা ইকুয়াল টু হবে আমাদের কত? sin ইনভার্স অফ x। থিটা রাখলে sin টাইপের শেষে ইনভার্স অফ x হয়ে যাবে। তাহলে প্রথম যে সম্পর্ক সেটাকে আমরা এভাবে লিখতে পারি sin ইনভার্স অফ x। sin ইনভার্স অফ x এর মান যদি আমাদের থিটা হয় তাহলে এটাকে এখন sin থিটা লিখতে পারি, sin অফ থিটা। sin থিটা আবার যেহেতু x তাহলে এটা হচ্ছে x। তাহলে কি দাঁড়ালো? sin ইনভার্স অফ x সমান হলো x। আমি যে আগে যে এইভাবে আমরা সংক্ষেপে মনে রাখতে পারি সাইন এবং সাইন ইনভার্স, এই দুইটা কাটা যাবে, অর্থাৎ এই দুইটা উঠে যাবে, তাহলে থাকবে শুধু x। দ্বিতীয় রিলেশন থেকে আমরা কিভাবে থিটা পাই সেটি এখানে দেখাচ্ছি। সাইন ইনভার্স অফ সাইন থিটা, তা আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু x ধরে নিলাম, তাহলে এখানে হচ্ছে সাইন ইনভার্স অফ x। সাইন ইনভার্স অফ x একটি কোণ প্রকাশ করে, সেই কোণটিকে আমরা থিটা হিসেবে, যে সাইন ইনভার্স x ইকুয়াল টু থিটা, তাহলে থিটা লিখতে পারি। তাহলে এর থেকে পরিষ্কার হলো যে সাইন ইনভার্স অফ সাইন থিটা যদি পাশাপাশি থাকে তাহলে এখান থেকে আসবে শুধু থিটা। আশা করি বিষয়গুলো বোঝা গেছে এবং এগুলি আমরা মনে রাখবো, পরবর্তীতে অঙ্কে আমাদের এগুলি ব্যবহার হবে। এবার আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মুখ্য মান বলতে কি বোঝায় সেটি আলোচনা করব। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষুদ্রতম সংখ্যাসূচক ধনাত্মক বা ঋণাত্মক মানকে এর মুখ্য মান বলে। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের যে ক্ষুদ্রতম সংখ্যাসূচক যে মান থাকবে, সে মান সেটা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, সে মানকে আমরা বলবো মুখ্য মান। যখন কোনো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের দুইটি ক্ষুদ্রতম মান, একটি ধনাত্মক এবং অপরটি ঋণাত্মক থাকে, কোনো ফাংশনের যদি দুইটি ক্ষুদ্রতম মান থাকে, একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক, তখন সেই ক্ষেত্রে আমরা ধনাত্মকটাকে মুখ্য মান হিসেবে বিবেচনা করব। আমরা উদাহরণ দিয়ে বিষয়টা একটু পরিষ্কার করার চেষ্টা করি। ধরি সাইন ইনভার্স অফ হাফ একটি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে আমরা জানি সাইন 30 ডিগ্রি হচ্ছে ক্ষুদ্রতম ধনাত্মক কোণ, যা সাইন অনুপাতের মান হলো হাফ। সাইন 30 মান হাফ, এটা আমরা জানি। সাইন 150 ডিগ্রির মানও হাফ, কিন্তু ক্ষুদ্রতম মান হচ্ছে 30 ডিগ্রি। সেজন্য সাইন ইনভার্স অফ হাফের মুখ্য মান হচ্ছে 30 ডিগ্রি বা 5/6। অন্যদিকে cos ইনভার্স অফ 1/√2, এর ক্ষেত্রে cos 45 এর মানও 1/√2, আবার -45 এর মানও cos অফ -45 ডিগ্রির মানও 1/√2 হয়। তাহলে এটা ক্ষুদ্রতম ধনাত্মক এবং ঋণাত্মক কোণ, একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক কোণ, কিন্তু এই দুইটা ঋণাত্মক কোণ, ধনাত্মক এবং ঋণাত্মক কোণ হলে আমরা মুখ্য মান হিসেবে ধনাত্মকটাকে বিবেচনা করব। তাহলে সুতরাং cos ইনভার্স অফ 1/√2 এর মুখ্য মান হচ্ছে 45 ডিগ্রি বা 5/4। তাহলে ক্ষুদ্রতম যে মানের জন্য আমাদের সাইন ইনভার্স অফ হাফ বা cos ইনভার্স অফ 1/√2 এটি একটি ফাংশন প্রকাশ করে, অর্থাৎ এই হাফকে যদি আমরা cos কত ডিগ্রি দিয়ে প্রকাশ করতে পারি, এটাকে সাইন 30 ডিগ্রি দিয়ে প্রকাশ করা যায়, তাহলে সাইন ইনভার্স বাদ গিয়ে শুধু আমাদের এখানে 30 ডিগ্রিটা হবে, সেটা হলো তার মুখ্য মান। এবং কজের ক্ষেত্রে আমরা দেখলাম যে 45 ডিগ্রি হয়, -45 ডিগ্রি হয়, যেহেতু ধনাত্মক ক্ষুদ্রতম মানের জন্য হয়, আবার ঋণাত্মক ক্ষুদ্রতম মানের জন্য হয়। এই ক্ষেত্রে আমরা ধনাত্মকটাকে মুখ্য মান হিসেবে বিবেচনা করব। আমরা একটি নোট লক্ষ্য করি, cos ইনভার্স অফ -1 এর মুখ্য মান কত? আমরা -1 cos কত ডিগ্রি -1, ন্যূনতম হলো cos 180 ডিগ্রির মান হলো আমাদের -1,
অর্থাৎ cos phi এর মান হচ্ছে আমাদের -1। একইভাবে cos যদি আমরা 3 phi তে আসি, cos 3 phi এর মান আমাদের -1 হবে। তাহলে সেক্ষেত্রে মুখ্য ক্ষুদ্রতম মান হচ্ছে আমাদের পাই, অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে cos ইনভার্স অফ -1 এর মুখ্য মান হবে আমাদের পাই। আমরা এবার একটু গ্রাফ থেকে লক্ষ্য করি বিষয়টা। আমরা গ্রাফের মাধ্যমে বিপরীত ফাংশনটা বোঝার চেষ্টা করব। তো এই যে একটি গ্রাফ আমরা দেখলাম, এই চিত্রটি হচ্ছে y = sin x এর চিত্র। আমাদের ফাংশনটি আমরা লক্ষ্য করি যে এখানে হলো -পাই, এখানে পাই, কিন্তু তার অর্ধেক হচ্ছে -π/2। তাহলে -π/2 থেকে আমাদের এখানে ফাংশনটিকে একটু, এর আগের গুলি হচ্ছে ডট ডট দিয়ে লেখা, কিন্তু এখানে একটু আমরা গাঢ় করে লিখলাম এই পর্যন্ত, অর্থাৎ এটা হলো +π/2 পর্যন্ত। এই অংশটুকু আমরা খেয়াল করি, অর্থাৎ -π/2 থেকে +π/2 অংশটা, এই ব্যবধিটা, এই ব্যবধিতে ফাংশনটি এক এক আমরা কিভাবে বুঝতে পারলাম? যদি আমরা এক হলে ফাংশনটাকে যদি x এর একটি মানের জন্য y এর একটি মান পাওয়া যায়, অর্থাৎ আমরা যদি x অক্ষের সমান্তরাল এই বক্ররেখার উপর আমরা যদি x অক্ষের সমান্তরাল রেখা আঁকি, তাহলে সেটা এই অংশটাতে একবারই ছেদ করবে, অর্থাৎ x অক্ষের সমান্তরাল রেখা বক্ররেখাকে একবারই ছেদ করবে, একটি বিন্দুতে ছেদ করবে। কিন্তু যদি আমরা আরো ব্যবধিটা যদি 5 পর্যন্ত বিবেচনা করি, তাহলে এখানে যদি আমরা একটা বক্ররেখা আঁকি, সেটা দেখা যাবে দুইটা বিন্দুতে ছেদ করবে, অর্থাৎ x এর দুইটা মানের জন্যই তখন ফাংশনের মান পাওয়া যাবে। এটা কিন্তু ফাংশন হবে, তখন এক ফাংশন হবে না। অর্থাৎ x এর মান যদি আমরা এখানে চিন্তা করি 45 ডিগ্রি, এখানে যে মানটা আসবে এখানেও যদি আমরা চলে আসি, তাহলে সেই মানটার জন্য আমরা 3/4 বাট এই জায়গায় চলে আসলে তখন আমাদের মানগুলি আমরা x এর দুইটা মানের জন্য তখন ফাংশনের ভ্যালু পাবো, কিন্তু তখন এটাকে x এর যদি দুইটা ভ্যালুর জন্য ফাংশনের y এর একটা মান পাওয়া যায়, তাহলে সেটা ফাংশন হবে, কিন্তু এক হবে না। এক হওয়ার জন্য এই ব্যবধিটাই আমাদের -π/2 থেকে +π/2 ব্যবধিটাই আমাদের এক ফাংশন। আমরা অন্য আরো ব্যবধিতেও যাইতে পারি, সেখান থেকে যেমন π/2 থেকে আমরা যদি এখানে 3π/2 ব্যবধি ধরি, সেটাও আমরা আলাদাভাবে চিন্তা করলে সেটাও আমাদের এক ফাংশন হবে। কিন্তু যেহেতু ক্ষুদ্রতম মান নিতে হবে মুখ্য মানের জন্য, সেজন্য আমরা এই অংশটুকু বিবেচনা করলাম। তো এই ব্যবধিত ফাংশনটি এক এবং -π/2 থেকে +π/2 ব্যবধিতে ফাংশনটির মান, তাহলে এখানে হচ্ছে -1 আর এখানে হচ্ছে +1। sin x এর মান সর্বোচ্চ মান হলো +1 আর এখানে হচ্ছে -1। তাহলে ফাংশনটির মান দাঁড়াচ্ছে কত? -1 থেকে +1। অর্থাৎ f যে ফাংশনটি sin x ফাংশনটি, সেটি -π/2 থেকে -1 to 1, এটা হচ্ছে ফাংশনের মান। এই মানগুলির জন্য সংজ্ঞায়িত x এর এই মানগুলি, এটা হলো ডোমেইন আর এটা হচ্ছে তার রেঞ্জ। তাহলে ফাংশনটি f of -π/2 থেকে +π/2 থেকে -1 to 1, এটি একটি ফাংশন উৎপন্ন করতেছে। তাহলে বিপরীত ফাংশনের ক্ষেত্রে যদি, এবং এটা এক ফাংশন, তাহলে যদি কোনো ফাংশন এক হয়, তাহলে সেটার বিপরীত ফাংশন হবে, কোডোমেইনটা আমাদের রেঞ্জ হয়ে মানে ডোমেইন হয়ে যাবে, কোডোমেইনটা ডোমেইন এবং ডোমেইনটা কোডোমেইন হয়ে যাবে। তাহলে f ইনভার্স এখান থেকে আমরা তৈরি করতে পারি -1 to 1 to -π/2 থেকে +π/2। এটা আমরা তৈরি করতে পারি। তাহলে f যদি sin x হয়, তাহলে f ইনভার্স হবে sin ইনভার্স x। তার মানে sin ইনভার্স x এর ডোমেইন হচ্ছে -1 to 1 এবং রেঞ্জ হবে -π/2 থেকে +π/2। তাহলে sin ইনভার্স x ফাংশনের ব্যবধিটা, অর্থাৎ sin ইনভার্স x এর মুখ্য মানের ব্যবধি হবে -π/2 থেকে +π/2। আমরা আগে বলছি মুখ্য মান হবে ক্ষুদ্রতম মানের জন্য, সেজন্য আমরা এই মানটুকুর মধ্যে আমরা ক্ষুদ্রতম মান পাই এবং সেজন্য আমরা ওই অংশটুকু, ওই ব্যবধিটুকু বিবেচনা করলাম। তাহলে sin ইনভার্স x এর মুখ্য মানের ব্যবধি হবে -π/2 থেকে +π/2। এটি অনেক সময় বহু নির্বাচনী প্রশ্নে আসে যে sin ইনভার্স x এর মুখ্য মানের ব্যবধি কত, অনুরূপভাবে cos ইনভার্স x এর মুখ্য মানের ব্যবধি কত, বা tan ইনভার্স x এর মুখ্য মানের ব্যবধি কত, এটি আমাদের পরবর্তীতে দরকার হবে। তাহলে আমরা এবার যদি বিপরীত ফাংশনটা যদি অঙ্কন করি, বিপরীত ফাংশনটার চিত্র হচ্ছে এটা। এই যে -1 থেকে +1, x এর মানগুলি ডোমেইন হবে -1 থেকে +1 আর রেঞ্জ হবে আমাদের এখানে π/2 থেকে -π/2 থেকে +π/2 এর মধ্যে। আমরা পরবর্তীতে cos x এর ফাংশনটি খেয়াল করি। cos x এর ফাংশনের ক্ষেত্রে যদি আমরা
এই যে -5/2 থেকে যদি +5/2 ব্যবধিটা চিন্তা করতাম, তাহলে কিন্তু আমরা এখানে x অক্ষের সমতল রেখা টানলে সেটি ২ টা বিন্দুতে ছেদ করে, বক্ররেখাকে ২ টা বিন্দুতে ছেদ করবে। সেইজন্য আমরা বলতে পারব না যে -5/2 থেকে +5/2 ব্যবধিতে ফাংশনটি ১ এটা বলা যায় না। বরং এটার বলা যাচ্ছে যে আমাদের এই যে -5 থেকে 0 বলা যাবে অথবা 0 থেকে আমরা পাই। এই অংশের মধ্যে ফাংশনটি ১ এখানে আমাদের দেখানো আছে, গাঢ় করে দেখানো আছে 0 থেকে পাই এই ব্যবধিতে ফাংশনটি ১ এখন কথা হচ্ছে -5 থেকে 0 এই ব্যবধিতে তো ফাংশনটি ১ কিন্তু সেটা ঋণাত্মক দিকে। আমরা যদি ঋণাত্মক এবং ধনাত্মক ২ দিকে মান পাই, তাহলে সেই ক্ষেত্রে মুখ্য মানের জন্য আমরা ধনাত্মকটাকে বিবেচনা করব। আগে আলোচনা করা হয়েছে। সেই কারণে আমরা এই অংশটা বিবেচনা করি, অর্থাৎ 0 থেকে পাই। তাহলে ফাংশনটি 0 to π ব্যবধিতে ১ এবং 0 to π ব্যবধিতে ফাংশনটির মান, এটির মান হচ্ছে এখানে 0 হলে 1 হয় আর এখানে হচ্ছে -1। তাহলে ফাংশনটার মানও -1 থেকে +1 হয়। অর্থাৎ 0 π ব্যবধিতে cos x ফাংশনের সর্বনিম্ন মান হলো -1 আর সর্বোচ্চ মান কত? +1। এটিকে আমরা ফাংশন আকারে এভাবে দেখাইতে পারি যে f of 0 to π 2 থেকে এটা থেকে -1 to 1। তাহলে cos x ফাংশনটি 0 to π ব্যবধির জন্য এটা হচ্ছে তার ডোমেইন এবং কোডোমেইন হবে আমাদের -1 to +1। তাহলে f ইনভার্স হলে কি হবে? অর্থাৎ এটা যদি cos ফাংশন হয়, তাহলে cos ইনভার্স ফাংশনটা কত হবে? cos ইনভার্স হবে -1 to 1 থেকে 0 to π। তাহলে এর ব্যবধি হচ্ছে মুখ্য মানের ব্যবধি হবে, cos ইনভার্স x এর মুখ্য মানের ব্যবধি হবে 0 to π। আমরা cos ইনভার্স x এর যে চিত্রটি সেটা এখানে দেখাইতে পারি। সেখানে -1 থেকে এই যে আমাদের -1, x এর মান -1 থেকে +1 এর মধ্যে আছে। আর সীমা হচ্ছে এখানে 0। এখানে cos π/2 এর মান তো 0। এজন্য y এর মান এখানে 0 আর এখানে আসছে π, অর্থাৎ 0 to π ব্যবধির মধ্যে সেটি তার ব্যবধি। তাহলে আমরা cos ইনভার্স x এর ব্যবধি আমরা পেয়ে গেলাম। আগে আমরা জেনেছি sin ইনভার্স x এর মুখ্য মানের ব্যবধি হচ্ছে -π/2 থেকে +π/2 আর এখন আমরা দেখলাম cos ইনভার্স x এর মুখ্য মানের ব্যবধি হচ্ছে 0 to π। আমরা এবার tan x ফাংশনটি লক্ষ্য করি। এই ফাংশনটি আমাদের tan 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, তাহলে এটি মানে একেবারেই 90 ডিগ্রি পুরো লাইনের সাথে প্রায় মিলে যাবে, কাছাকাছি আসবে। আবার 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মান এটাও অসংজ্ঞায়িত, এটি আমাদের এখানে এই বরাবর একটি আমরা রেখা টানলে এটির সাথে প্রায় মিলিয়ে যাবে। তাহলে এটি হচ্ছে tan x এর একটি ফাংশন এবং সেই ফাংশনটি -π/2 থেকে +π/2 ব্যবধিতে ১ -π/2 থেকে +π/2 এই ব্যবধির মধ্যে ফাংশনটি ১ এবং ফাংশনটির মান হচ্ছে -∞ টু +∞, যেহেতু cos 90 ডিগ্রি মান ইনফিনিটি, আবার -90 ডিগ্রি মান -∞, তে ∞ থেকে +∞ এর মধ্যে এটি মান। অর্থাৎ ফাংশনটির মান অর্থাৎ f হচ্ছে -π/2 থেকে +π/2 থেকে যেকোনো বাস্তব সংখ্যা। তাহলে -∞ টু +∞ কে আমরা r দ্বারা প্রকাশ করতে পারি, রিয়েল নাম্বার, সেট অফ রিয়েল নাম্বার। তাহলে এটা যদি সেট হয় তাহলে তার ইনভার্স কত হবে? কোডোমেইনটা ডোমেইনে আসে যাবে আর ডোমেইনটা রেঞ্জে চলে যাবে বা কোডোমেইনে চলে যাবে। তাহলে আমরা সকল বাস্তব সংখ্যা থেকে -π/2 থেকে +π/2 ব্যবধি, এটা হচ্ছে f ইনভার্স এর জন্য। f ইনভার্স মানে tan ইনভার্স এর জন্য। সুতরাং tan ইনভার্স x এর মুখ্য মানের ব্যবধি হবে -π/2 থেকে +π/2। এটি আমরা tan ইনভার্স x এর যে চিত্রটি তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে -1 to +1 এর মধ্যে আমাদের -1 to +1 এর সকল বাস্তব সংখ্যার জন্য tan x সংজ্ঞায়িত। তাহলে tan x যদি সংজ্ঞায়িত হয় তাহলে রেঞ্জটা হবে -π/2 থেকে +π/2 এর মধ্যে, মুখ্য মানের ব্যবধিটা। ব্যবধি নির্ধারণের ফলে যেহেতু ব্যবধিতে নির্ধারণ করে ফেললাম যে আমরা জেনে গেলাম sin x এর মুখ্য মানের ব্যবধি হচ্ছে আমাদের -π/2 থেকে +π/2, cos x এর ক্ষেত্রে 0 to π, আবার tan ইনভার্স x এর ক্ষেত্রে আমরা -π/2 থেকে +π/2 পেয়ে গেলাম। তাহলে এই যে ব্যবধি নির্ধারণ করা হলো, ইনভার্স ফাংশনের একাধিক মুখ্য মান থাকতে পারে না। তাহলে কোনো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের একাধিক মুখ্য মান থাকতে পারবে না, যেহেতু আমরা ব্যবধি নির্ধারণ করে ফেললাম এই ব্যবধির মধ্যে মাত্র আবার এক ফাংশন আছে এই ব্যবধিতে। ফাংশনে যেহেতু এক কাজে একটি মাত্র মুখ্য মান থাকবে। আমরা এবার কতগুলি সূত্র জেনে রাখি। যেমন tan ইনভার্স x, প্রথমে হলো sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x = 5/2। অনুরূপভাবে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x = 5/2 হবে। cosec ইনভার্স x প্লাস sec ইনভার্স x, এটির মানও 5/2। আবার tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y কে আমরা লিখতে পারি tan ইনভার্স of x plus y by 1 minus xy। tan ইনভার্স x minus tan ইনভার্স y শুধু উপরে মাইনাস নিচে প্লাস হবে, চিহ্নের একটু পরিবর্তন।
আর যদি তিনটা tan ইনভার্স x এর ফাংশন হয়, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z, এরকম যদি তিনটা ফাংশন হয়, তাহলে tan ইনভার্স অফ উপরে হবে x প্লাস y প্লাস z মাইনাস xyz বাই 1 মাইনাস yz মাইনাস zx মাইনাস xy। এবার আমরা সান ইনভার্স x প্লাস সান ইনভার্স y এর জন্য আমরা লিখতে পারি সান ইনভার্স অফ x ইন্টু রুট ওভার 1 মাইনাস y স্কয়ার প্লাস y ইন্টু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। যদি সান ইনভার্স x মাইনাস সান ইনভার্স y হয়, তাহলে এখানে মাইনাস হবে, আর সব ঠিক আছে। cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y কে আমরা লিখতে পারি cos ইনভার্স অফ xy মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইন্টু 1 মাইনাস y স্কয়ার। যদি cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স y হয়, তাহলে cos ইনভার্স প্লাসের সময় এখানে মাইনাস, মাইনাসের সময় এটা প্লাস হয়ে যাবে, চিহ্নের একটু পরিবর্তন। আরেকটা সূত্র যেটি আমাদের বেশ অনেকবার ব্যবহার হবে অঙ্কের মধ্যে, অনেকবার আমরা পাবো এই সূত্রটি, 2 tan ইনভার্স x ইকুয়াল টু sin ইনভার্স অফ 2x বাই 1 প্লাস x স্কয়ার লেখা যায়। আবার cos ইনভার্স অফ 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ারও লেখা যায়। এবং 2 tan ইনভার্স x কে tan ইনভার্সে যদি আমরা প্রকাশ করি, তাহলে হবে 2x বাই 1 মাইনাস x স্কয়ার। তাহলে আমরা দেখলাম যে 2 tan ইনভার্স x কে তিন ভাবে প্রকাশ করা যায়। 2 tan ইনভার্স x কে sin ইনভার্সে প্রকাশ করা যায়, cos ইনভার্সে প্রকাশ করা যায়, tan ইনভার্সে প্রকাশ করা যায়। আমরা সূত্রটির প্রমাণ পরে দেখব, কিন্তু এখন এই যে 11টা সূত্র আমরা লিখলাম, এই 11টি সূত্র বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন সংক্রান্ত। এই সূত্রগুলি আমাদের মনে রাখতে হবে এবং গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে এগুলি আমাদের প্রয়োজন হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন একটি প্রমাণ নিয়ে আলোচনা করব। sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু 5/2, এটি একটি সূত্রের প্রমাণ। তাহলে আমরা মনে করি sin ইনভার্স x ইকুয়াল টু থিটা। আমরা এই যে কোনো একটাকে থিটা ধরে নিলাম, প্রথমটাকে আমরা থিটা ধরলাম। তাহলে সুতরাং x ইকুয়াল টু সাইন ইনভার্সটা এই পাশে যাই সাইন থিটা হয়ে যাবে। সাইন থিটাকে আমরা cos এর মাধ্যমে পরিবর্তন করতে পারি। সাইন থিটাকে cos 90 ডিগ্রি মাইনাস থিটা লেখা যায়। এখন এই যে cos কে আমরা যদি x এর দিকে নিয়ে আসি, cos ইনভার্স x হয়ে যাবে। এখানে থাকবে 5/2 মাইনাস থিটা। 5/2 থাকলো, আর থিটার মান হচ্ছে সাইন ইনভার্স x। আমরা যদি থিটার পরিবর্তে সাইন ইনভার্স x লিখি, তাহলে এই সম্পর্ক থেকে আমরা পাই সাইন ইনভার্স x এই পাশে চলে আসলে সাইন ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু 5/2 প্রমাণিত হয়ে যায়। অর্থাৎ সূত্রটা প্রমাণ করার জন্য আমরা sin ইনভার্স x কে থিটা ধরলাম, cos ইনভার্স x কে থিটা ধরেও আমরা প্রমাণ করতে পারবো। এবার আমরা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স অফ x প্লাস y বাই 1 মাইনাস xy এটি প্রমাণ করব। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি tan ইনভার্স x ইকুয়াল টু a, ক্যাপিটাল A, এবং tan ইনভার্স y ইকুয়াল টু b। তাহলে এখানে x ইকুয়াল টু tan a বা tan a ইকুয়াল টু x লিখতে পারি, আর এখানে y সমান tan b বা tan b সমান y লেখা যায়। এবার আমরা একটা সূত্র লিখলাম, tan of a প্লাস b সূত্র আমাদের জানা আছে, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। মান বসাই দিলে tan a সমান আমাদের হবে x, tan b সমান হবে y, তাহলে x প্লাস y বাই 1 মাইনাস xy, এটা আমরা লিখতে পারি। এখন এখানে a প্লাস b যদি আমরা রাখি, tanটা ওই পাশে গিয়ে tan ইনভার্স হয়ে যাবে, tan ইনভার্স হবে x প্লাস y বাই 1 মাইনাস xy। সুতরাং এর মান আমরা বসাবো, এর মান হচ্ছে tan ইনভার্স x, b এর মান হলো tan ইনভার্স y। সুতরাং tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান tan ইনভার্স of x প্লাস y বাই 1 মাইনাস xy আমাদের প্রমাণ হয়ে গেল। আমরা এটার মাধ্যমে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y কেও প্রমাণ করতে পারবো। এটা tan ইনভার্স অফ x মাইনাস y বাই 1 প্লাস xy, ওই সূত্রটি আমরা একইভাবে প্রমাণ করে নিতে পারবো। সেই ক্ষেত্রে tan of a মাইনাস b সূত্র আমরা প্রয়োগ লিখে তারপরে প্রমাণটাতে যাব। এবার আমরা এই সূত্রটি প্রমাণ করব। 2 tan ইনভার্স x সমান sin ইনভার্স অফ 2x বাই 1 প্লাস x স্কয়ার ইকুয়াল টু cos ইনভার্স অফ 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার ইকুয়াল টু tan ইনভার্স অফ 2x বাই 1 মাইনাস x স্কয়ার। এটি একটি গুরুত্বপূর্ণ সূত্র। তা আমরা মনে করে নিই যে tan ইনভার্স x ইকুয়াল টু থিটা, তাহলে x ইকুয়াল টু কত হবে, tan থিটা, বা tan থিটা সমান x লিখতে পারি আমরা। এখন ত্রিকোণমিতি থেকে আমরা sin 2 থিটা সমান জানি 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। sin 2 থিটাকে আমরা 2 sin থিটা ইনটু cos থিটাও লিখতে পারি, কিন্তু tan এর মাধ্যমে লিখলে আমরা 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা এটা লিখতে পারি। যেহেতু আমাদের tan থিটা সমান x আছে, তাহলে এখানে হবে 2x বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে এখন যদি 2 থিটা রাখতে চাই, sin টা ওই পাশে গিয়ে sin ইনভার্স হয়ে যাবে, sin ইনভার্স অফ 2x বাই 1 প্লাস x স্কয়ার। এখন 2 থিটার মানটা আমরা বসাই দিই, থিটার মান হচ্ছে tan ইনভার্স x, তাহলে সুতরাং 2 tan ইনভার্স x সমান হবে sin ইনভার্স অফ 2x বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে প্রথম 2 tan ইনভার্স x কে sin ইনভার্স x এ প্রকাশ করার যে সূত্রটি, সেটি আমরা প্রমাণ করলাম। এবার আমরা 2 tan ইনভার্স x কে আমরা cos ইনভার্সে প্রকাশ করব বা প্রমাণ করব। সেটা cos 2 থিটাকে আমরা ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করে লিখতে পারি 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা,
মান বসালে tan থিটার মান যেহেতু x, তাহলে 1 minus x square by 1 plus x square লিখতে পারি। আর এখান থেকে 2 থিটা রাখলে কষ্ট ওই পাশে গিয়ে cos inverse হয়ে গেল। এখন 2 থিটা, থিটার মান বসাতে 2 into tan inverse x, যেহেতু থিটা হচ্ছে tan inverse x, 2 tan inverse x equal to cos inverse of 1 minus x square by 1 plus x square। খুবই সহজে আমরা প্রমাণটা করে ফেলতে পারলাম। এবার তৃতীয় অংশটা আমরা প্রমাণ করব, সূত্রের তৃতীয় অংশটি। tan 2 থিটাকে এবার আমরা 2 tan theta by 1 minus tan square theta লিখতে পারি। এটা ওই সূত্র অনুসারে tan 2 theta সমান 2 tan theta by 1 minus tan square theta সমান tan theta মান যেহেতু x, তাহলে 2x by 1 minus x square। এখন এখান থেকে 2 theta রাখলে tanটা ওই পাশে গিয়ে tan inverse হয়ে যাবে। এবার 2 theta বা 2 রাখলাম, থিটার মানটা বসায় দিয়ে আমরা সূত্রের প্রমাণটা পেয়ে গেলাম। আমরা এখানে যে সূত্রগুলি প্রমাণ করলাম, এভাবে আমরা অন্যান্য সূত্র প্রমাণ করতে পারি। যেগুলির প্রমাণ পরীক্ষার জন্য দরকারি সেগুলি আমি এখানে দেখিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যে গাণিতিক সমস্যাটা প্রমাণ করব সেটি হচ্ছে cos inverse of 4/5 plus cot inverse of 5/3 equal to tan inverse of 27/11। তাহলে এখানে আমরা বাম পক্ষটা নিলাম, cos inverse of 4/5 plus cot inverse of 5/3। cos inverse কে আমরা tan inverse এ প্রকাশ করতে পারি, সেটি একটি চিত্র সমকোণী ত্রিভুজের সাহায্যে আমরা করে নেব। আমরা জানি cos এর অনুপাত হচ্ছে, cos এর জন্য অনুপাত হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিতে 4 আর অতিভুজে 5 নিলাম। এবার আমরা লম্বটা কত হবে বাইর করে ফেলি। তো আমরা জানি লম্ব বাইর করার সূত্র হলো √ওভার অতিভুজের স্কয়ার বিয়োগ ভূমির স্কয়ার। এখান থেকে সরল করলে আমরা পাবো 25 থেকে 16 গেলে 9, 9 এর উপর বর্গমূল করলে 3। তার মানে লম্বটা হচ্ছে আমাদের 3 একক। তাহলে এখন আমরা যদি cos ইনভার্স আমাদের আছে 4/5, এটাকে যদি tan ইনভার্সে নিতে চাই, তো tan এর জন্য অনুপাতের লম্ব বাই ভূমিতে লম্বে হবে 3, ভূমিতে হবে 4, অর্থাৎ tan ইনভার্স অফ 3/4 হয়ে যাবে। তাহলে cos ইনভার্স অফ 4/5 কে আমরা tan ইনভার্স অফ 3/4 প্রকাশ করতে পারি। আর আমরা জানি cot ইনভার্স x equal to tan ইনভার্স অফ 1/x, সেজন্য cot ইনভার্স অফ 5/3 কে tan ইনভার্স অফ 1 করে এটাকে 3/5 লেখা যায়। তাহলে যে দুইটা রাশি ছিল, দুইটা রাশিকে আমরা tan ইনভার্সে নিয়ে আসলাম। এখন tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y কে আমরা সূত্র প্রয়োগ করে লিখতে পারি tan ইনভার্স অফ x প্লাস y বাই 1 মাইনাস xy। এটাকে সরল করলে আমরা পাবো tan ইনভার্স অফ, উপরে আমাদের 20 লসাগু, তাহলে এখানে 15, এখানে হবে 12, আর নিচে আমরা 1 minus 9/20 লিখতে পারি। তারপরে tan ইনভার্স অফ 20 আমাদের লসাগু যেটা উপরে নিচে থেকে কাটা যাবে, আবার লসাগু উপরে যদি আমরা সরল করি এখানে 27 হবে, নিচে এখানে 20 থেকে 9 গেলে 11 হয়, 11/20 অর্থাৎ 20 বাদ গেলে নিচে 11 থাকবে। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। এটি আমাদের ডান পক্ষে আছে। আশা করি বোঝা গেছে। আমরা পরে যে প্রমাণটা পাচ্ছি সেটা হলো 4 into sin inverse of 1/√5 plus cot inverse of 3 equal to 5 হবে। তাহলে আমরা বাম পক্ষটা তুলে নিলাম। 4 sin inverse of 1/√5 কে আমরা tan inverse এ প্রকাশ করব, সেটা চিত্রের সাহায্যে সমকোণী ত্রিভুজ ব্যবহার করে আমরা করব। আমরা জানি sin inverse মানে sin এর জন্য অনুপাত হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্বে হবে 1, অতিভুজে হবে √5। তাহলে আমরা লম্বের দিকে 1, অতিভুজের দিকে √5 নিলাম। তাহলে এবার ভূমিটা কত হবে বাইর করব। এটা বাইর করার সূত্র হচ্ছে √ওভার অতিভুজের স্কয়ার, √5 কে স্কয়ার করলে 5 হবে, মাইনাস লম্বের স্কয়ার, তাহলে 1। তাহলে এটা 4 থাকে, রুট নিলে 2, অর্থাৎ আমরা ভূমিটা বের করলাম 2। সুতরাং sin ইনভার্স অফ 1/√5, এটাকে যদি আমরা এখন tan ইনভার্সে প্রকাশ করি, tan এর জন্য অনুপাত হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ tan ইনভার্স অফ হাফ হবে। তাহলে sin ইনভার্স অফ 1/√5 কে tan ইনভার্স অফ হাফ লিখতে পারি। আর cot ইনভার্স অফ 3 কে tan ইনভার্স অফ 1/3 লেখা যায় আমরা ওই যে cot ইনভার্স x এগুলো tan ইনভার্স অফ 1/x এই সূত্র অনুসারে। তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y আগে যে সূত্রটি প্রয়োগ করছে সেটির মতো। তাহলে কত হবে, 4 তো থাকবে tan ইনভার্স অফ x প্লাস y বাই 1 মাইনাস xy। আর এটাকে আমরা যদি সরল করে নিয়ে আসি, 4 tan ইনভার্স হবে, এখানে 6 লসাগু হবে 5/6, আর নিচে সরল করলে 1 minus 1/6, বা পরে আবার বিয়োগ করলে 5/6 হবে, 5/6 5/6 কাটা গেলে 1। তাহলে 4 tan ইনভার্স অফ 10 5/4 লেখা যায় 1 কে, tan 5/4 মানে tan 45 ডিগ্রি মান 1। তাহলে এবার tan ইনভার্স উঠে গেলে আমাদের এখানে 5/4 থাকবে, 4 into 5/4 সরল করলে 5। তাহলে আমাদের ডান পাশে আছে 5। এটি প্রমাণিত হয়ে গেল। এই অঙ্কটি আমরা একইভাবে প্রমাণ করে নিতে পারবে। এটা হচ্ছে sin ইনভার্স অফ 4/5 প্লাস cos ইনভার্স অফ 2/√5, এটাকে আমরা tan এ প্রকাশ করবো একটা চিত্রের সাহায্যে। এটিকে আমরা আরেকটা চিত্র সমকোণী ত্রিভুজ ব্যবহার করে tan ইনভার্স এ প্রকাশ, দুইটাকে tan ইনভার্স এ নিয়ে এবার tan ইনভার্স প্লাস tan ইনভার্স y সূত্র প্রয়োগ করলে এটি হয়ে যাবে। পরবর্তী যে অঙ্কটি সেটিও আমরা sec ইনভার্স অফ √5/2 প্লাস tan ইনভার্স অফ হাফ, এটা তো tan ইনভার্স এ আছে, শুধু এটাকে আমরা চিত্রের সাহায্যে tan ইনভার্স এ নিয়ে আসবো। দুইটা tan ইনভার্স এ চলে আসলে tan ইনভার্স এর সূত্র প্রয়োগ করে আমরা সরল করব, পরে tan ইনভার্স থেকে আমরা cot ইনভার্স এ নিয়ে যেতে পারবো এবং প্রমাণ করতে পারবো। আমরা পরবর্তীতে আরো দুইটি প্রশ্ন লক্ষ্য করি।
এই দুটো হচ্ছে tan ইনভার্স অফ 2/3 ইকুয়াল টু 5/2 মাইনাস sec ইনভার্স অফ √13/2 এবং আরেকটা হচ্ছে tan ইনভার্স অফ 5/3 ইকুয়াল টু 5/2 মাইনাস cos ইনভার্স অফ 5/√34। দুটো অঙ্কই আমাদের একই রকম। এটা আমাদের একটা সূত্র tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু 5/2 একটা সূত্র আমরা প্রথমে দেখিয়েছিলাম। tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু আমাদের হবে 5/2। তাহলে tan ইনভার্স x ইকুয়াল টু 5/2 মাইনাস cot ইনভার্স x। তাহলে এটা আমাদের 5/2 মাইনাস এটাকে যদি cot ইনভার্সে প্রকাশ করতে পারি চিত্রের সাহায্যে এবং এটাকে যদি cot ইনভার্সে প্রকাশ করতে পারি তাহলে cot ইনভার্স অফ যে x যেটা হবে সেটা আমাদের tan ইনভার্স x প্রমাণ হয়ে যাবে। মানে এটা cot 5/2 মাইনাস cot ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স x। আমরা ডান পক্ষ থেকে এই দুইটা প্রমাণ করে আমরা করতে পারবো সহজে পাশের সূত্রটি ব্যবহার করে। শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী প্রশ্নে যাই। এখন আমাদের আছে যে প্রমাণটি cos ইনভার্স অফ √2/3 মাইনাস cos ইনভার্স অফ √6 প্লাস 1/2√3 এটা সমান 5/6 প্রমাণ করতে হবে। তাহলে আমরা বাম পক্ষ থেকে তুললাম বাম পক্ষটি, এটিকে আমরা চিত্রের সাহায্যে এখন পরিবর্তন করে নিব tan ইনভার্সে। cos ইনভার্স অফ √2/√3 অর্থাৎ ভূমিতে হলো √2 আর অতিভুজ হলো √3, ভূমি বাই অতিভুজ। তাহলে এখান থেকে আমরা লম্বটা বের করে নিতে পারি। √ অতিভুজের স্কয়ার করলে 3 হবে, ভূমির স্কয়ার করলে 2 হবে, তাহলে বিয়োগ করলে আমাদের পরে 1। আর তাহলে cos ইনভার্স অফ √2/3 এটিকে যদি আমরা tan ইনভার্সে প্রকাশ করি লম্ব বাই ভূমি মানে 1/√2 পাবো। তাহলে cos ইনভার্সকে আমরা tan ইনভার্সে প্রকাশ করে ফেললাম। এবার এই cos ইনভার্সকে আমরা tan ইনভার্সে প্রকাশ করব। এটির ক্ষেত্রে আমরা এখানে যদি ভূমি বাই অতিভুজ তাহলে ভূমিতে √6 প্লাস 1 ধরি আর অতিভুজ হবে 2√3। তাহলে লম্ব বাইর করার সূত্র হচ্ছে অতিভুজের স্কয়ার, এটাকে স্কয়ার করলে হবে 4 3/12 হবে আর √6 প্লাস 1 কে হোল স্কয়ার করলে হবে 6 প্লাস 2√6 প্লাস 1। কিন্তু যেহেতু আমরা বিয়োগ করব অতিভুজের স্কয়ার বিয়োগ ভূমির স্কয়ার, এজন্য এগুলি মাইনাস হয়ে যাবে। এটাকে বর্গ করলে সামনে মাইনাস হয়ে যাবে, তাহলে 6 হয়ে যাবে। √6 স্কয়ার করলে 6, 2ab করলে আমরা 2√6 অর্থাৎ মাইনাস 2√6 আর প্লাস 1 1 এর স্কয়ার করলে 1 হবে, সেটা মাইনাস 1 হবে। এখন এখানে 12 থেকে এই যে 7 বাদ যাবে, তাহলে থাকবে 5 আর 2√6 থাকলো। এটিকে আমরা √3 মাইনাস √2 হোল স্কয়ার হিসেবে প্রকাশ করতে পারি। √3 মাইনাস √2 হোল স্কয়ার করলে আমরা এখানে এই রুটের 5 মাইনাস 2√6 কে আমরা √3 মাইনাস √2 হোল স্কয়ার লিখতে পারি। রুটের স্কয়ার কাটা গেলে আমাদের থাকবে √3 মাইনাস √2, এটা আমাদের থাকবে। তাহলে আমরা লম্বের মান পেয়ে গেলাম √3 মাইনাস √2। সুতরাং cos ইনভার্স হবে কি আমাদের ভূমি বাই অতিভুজ। cos ইনভার্স যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে tan ইনভার্সে কি হবে লম্ব বাই ভূমিতে, লম্ব হবে √3 মাইনাস √2 বাই √6 প্লাস 1। এভাবে আমরা cos ইনভার্সকে tan ইনভার্সে প্রকাশ করলাম। মানে দুইটাই tan ইনভার্সের রাশি হয়ে যাওয়াতে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সূত্রটা প্রয়োগ হবে। tan ইনভার্স অফ x মাইনাস y বাই 1 প্লাস xy। আমরা আরো সরল করি এটিকে। তাহলে লসাগু হচ্ছে √2 ইন্টু √6 প্লাস 1, এটা উপরে নিচে আছে, কাজে এখানে আমরা প্রথমে √6 প্লাস 1 দিয়ে 1 এর সাথে গুণ হবে আর √2 দিয়ে এখানে গুণ হবে। তাহলে √2 দিয়ে গুণ করলে হবে 6, √6 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 2। আর নিচে আমাদের এই লসাগু দিয়ে গুণ করলে √2 এর সাথে √6 গুণ করলে √12 আর √2 এর সাথে 1 গুণ করলে √2, এটা এখানে আসবে প্লাস 1 দিয়ে উপরে গুণ করলে √3 মাইনাস √2। আমরা আরো সরল করব ফাংশনটিকে। tan ইনভার্স উপরে √6 কাটা গেলে 3 থাকে আর এখানে √2 কাটা যায়, এটাকে লেখা যায় 2√3 আর এখানে √3 আছে। পরবর্তী যোগ করলে 3√3, 3 কাটা গেলে 1/√3। আবার tan ইনভার্স হবে, এটা tan হলো 30 ডিগ্রি মান অর্থাৎ 5/6, তাহলে tan ইনভার্স চলে গেলে 5/6 হলো। এটাই আমাদের প্রমাণিত। আশা করি বোঝা গেছে চিত্রের ব্যবহারটা ঠিকমতো করতে হবে এবং চিত্রের মধ্যে আমরা যে মান নির্ণয়গুলো করেছি এই মানগুলি সাবধানের সহিত মানগুলি বের করে নিতে হবে, না হয় কিন্তু অঙ্কে ভুল হয়ে যেতে পারে। আমরা পরবর্তীতে যে প্রশ্নটি দেখছি সেটি হচ্ছে sin ইনভার্স অফ 3/5 প্লাস হাফ cos ইনভার্স অফ 5/13 মাইনাস cot ইনভার্স অফ 2 ইকুয়াল টু tan ইনভার্স অফ 28/29। তাহলে আমরা এদিকের ফাংশনগুলি এই বাম দিকের অংশটা আগে নিয়ে আমরা প্রথমে হাফ cos ইনভার্স অফ 5/13 এটিকে থিটা ধরি, অর্থাৎ এটাকে আমরা এটাকেও tan ইনভার্সে প্রকাশ করবো, এটাকেও করবো, এটাকেও করা যায়। কিন্তু এটা যেহেতু এখানে একটা হাফ আছে আমরা শুরুতে এটাকে একটা থিটা ধরে পরিবর্তন করিনি। সরাসরি করলে আমাদের হাফটা দূর করা যাবে না, সেজন্য আমরা এটাকে আগেই পরিবর্তন করে নিচ্ছি, অর্থাৎ এই পুরোটাকে আমরা থিটা ধরে নিলাম। তাহলে cos ইনভার্স অফ 5/13 ইকুয়াল টু 2 থিটা হয়, বা cos ইনভার্স এই পাশে cos 2 থিটা হবে 5/13। cos 2 থিটাকে আমরা পূর্বে দেখিয়েছিলাম একটা সূত্রে। cos 2 থিটাকে আমরা tan এর মাধ্যমে ভেঙে লিখতে পারি 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই
1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 5/13 হলো। এবার কোনাকুনি গুণ করে 13 দিয়ে গুণ করলে 13 মাইনাস 13 tan স্কয়ার থিটা আর ইকুয়াল টু হবে 5 প্লাস 5 tan স্কয়ার থিটা। তাহলে এবার আমরা যদি 5 টা এই পাশে নিয়ে আসি তাহলে 8 হয় আর 13 এই পাশে গেলে 18 tan স্কয়ার থিটা হবে বা tan স্কয়ার থিটা ইকুয়াল টু 8/18 এটাকে 4/9 লেখা যায় সরল করে। আমরা tan থিটার ভ্যালু তাহলে বর্গমূল করলে আমরা পাবো 2/3 তাহলে থিটার ভ্যালু আসছে tan টা এই পাশে আসলে tan ইনভার্স অফ 2/3 অর্থাৎ আমরা যে ফাংশনটাকে আমরা থিটা ধরেছিলাম সেটির মান tan ইনভার্সে পরিবর্তন হয়ে গেল। তাহলে এবার আমরা বাম পক্ষটা পাই এটা এই যে এটাকে আমরা থিটা ধরেছিলাম তাহলে এটাকে tan ইনভার্সে প্রকাশ করলে tan ইনভার্স অফ 2/3 হয় আর sin ইনভার্সকে আমরা tan ইনভার্সে প্রকাশ করতে পারি চিত্রের সাহায্যে। চিত্রটা হচ্ছে এরকম sin ইনভার্সের ক্ষেত্রে এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 3 অতিভুজ হলো 5 তাহলে এখান থেকে আমরা অনায়াসে ভূমি বের করে নিতে পারবো রুট ওভার দিয়ে অতিভুজের স্কয়ার বিয়োগ ভূমির স্কয়ার লম্বের স্কয়ার বিয়োগ করে সরল করে আমরা পাবো। তাহলে sin ইনভার্স অফ 3/5 এটাকে আমরা tan ইনভার্সে লিখলে লম্ব বাই ভূমি তাহলে 3/4 হয়ে যায়। তাহলে এটা tan ইনভার্সে চলে গেল, এটাও tan ইনভার্সে চলে গেল আর cot ইনভার্সকে আমরা tan ইনভার্স অফ হাফ লিখতে পারি। তাহলে এখন তিনটা tan ইনভার্সের রাশি হলে আমরা tan ইনভার্স অফ উপরে হবে x প্লাস y প্লাস z, এখানে z এর আগে কিন্তু মাইনাস আছে এই জন্য এটা মাইনাস হবে। এখানে মাইনাস হওয়ার কথা কিন্তু মাইনাস এক্স এক্স ওয়াই জেড জেড যেহেতু মাইনাস আছে এই জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে। নিচে হবে 1 মাইনাস ওয়াই জেড, ওয়াই আর জেড গুণ কিন্তু জেড এর আগে যেহেতু মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে মাইনাস জেড এক্স, জেড আর এক্স জেড এর আগে মাইনাস থাকতে এটাও প্লাস হয়ে যাবে আর মাইনাস হবে এক্স ওয়াই এই দুইটা আমাদের প্লাস এই জন্য। তাহলে সূত্রটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড বাই 1 প্লাস 1 মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স মাইনাস এক্স ওয়াই। আমরা সূত্র অনুসারে এটাকে লিখলাম ব্যবহার করলাম। এখন আমরা সরল 3/4 প্লাস 2/3 মাইনাস হাফ আর এখানে 3 3 কাটা যায় 2 2 কাটা যায় 1/4 থাকে। এখানে 1 প্লাস 2 2 কাটা গেলে 1/3, এখানে একটু আমরা সরল করি 3/8, এখানে আমরা 3 3 কাটতে পারি হাফ থাকে মাইনাস হাফ সরল করে আসলাম। পরবর্তীতে আমরা উপরে লসাগু আমাদের 12 নিচে লসাগু হলো 24 লসাগু ব্যবহার করলাম এগুলি বুঝতে পারবা। তাহলে tan ইনভার্স অফ সরল করার পর আমরা যোগ বিয়োগ করলে এরকম রাশি পাই। পরবর্তীতে আমরা যদি এটাকে ভগ্নাংশের উল্টাই দিই গুণ চিহ্নের ব্যবহার করি তাহলে উল্টে যাবে ভগ্নাংশ এবং সরল করলে আমরা এই মানটা পাচ্ছি। তাহলে আমরা আমাদের প্রমাণটা পেয়ে গেলাম। আশা করি বোঝা গেছে তোমাদের। আমরা পরে যে অঙ্কটা পাচ্ছি সেটি একটু খেয়াল করি। এই অঙ্কটিতে আমাদের cos inverse of 1/√5 minus half sin inverse of 3/5 plus tan inverse of 1/3 equal to tan inverse of 2 আছে। তো আমরা বাম পক্ষটা উঠাইলাম। এই অঙ্কটা আমরা আগের মতো হাফ sin inverse of 3/5 ধরে আমরা করতে পারতাম। এটাকে থিটা ধরে করতে পারতাম তবে এটা সরাসরি করা যাবে কারণ আমরা আমাদের tan এর রাশিটাকে আমরা ভেঙে লিখতে পারবো। তাহলে প্রথমে বাম পক্ষটা তোলা হলো তাহলে tan cos inverse of 1/√5 এটাকে যদি আমরা চিত্রের মাধ্যমে পরিবর্তন করে tan ইনভার্সে নিয়ে যাই তাহলে হবে tan ইনভার্স অফ 2। কিভাবে আমরা একটু লক্ষ্য করি cos এর জন্য ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি হচ্ছে 1 অতিভুজ হলো √5। এখান থেকে আমরা যদি লম্বটা বের করি রুট ওভার অতিভুজের স্কয়ার তাহলে 5 থেকে 1 বিয়োগ গেলে 4 বর্গমূল করলে 2 আসবে। তাহলে লম্বটা আমরা পেয়ে গেলাম। তাহলে লম্ব বাই ভূমি যেহেতু tan এর জন্য তাহলে tan ইনভার্স অফ 2 পাবো এখানে লম্ব বাই ভূমি tan ইনভার্স অফ 2 অর্থাৎ cos ইনভার্স অফ 1/√5 ইকুয়াল টু আমাদের tan ইনভার্স অফ 2 হয়ে গেল আর হাফ sin ইনভার্স অফ 3/5 এটি রয়ে গেল আর এখানে হাফ ইনটু 2 tan ইনভার্স অফ 1/3 লিখতে পারি আমরা। যেহেতু 2 tan ইনভার্স x কে এটাকে আমরা 2 tan ইনভার্স x এর সূত্র প্রয়োগ করব। 2 tan ইনভার্স x কে আমরা sin ইনভার্স প্রকাশ করতে পারি, cos ইনভার্স প্রকাশ করতে পারি, আবার tan ইনভার্স প্রকাশ করতে পারি। কিন্তু আমাদের এখানে sin ইনভার্স আছে ওটার সাথে মিল করার জন্য কাটাকাটি দেওয়ার জন্য আমরা এটাকে sin ইনভার্স এ প্রকাশ করব। তাহলে 2 tan ইনভার্স x কে আমরা যদি sin ইনভার্স এ প্রকাশ করি হাফ তো থাকবে sin ইনভার্স অফ হবে 2x বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে 2x x হচ্ছে 1/3 বাই 1 প্লাস x স্কয়ার 1/3 কি স্কয়ার করলে 1/9 আর গুলি সব ঠিক আছে। এখানে ভগ্নাংশ সরল করে আমরা উল্টে দিলাম। উল্টে দিয়ে পরবর্তীতে সরল করলে আমাদের থাকতেছে হাফ sin ইনভার্স হবে যে কাটাকাটি করলে উপরে 3 নিচে 5 3/5 তাহলে এটার সাথে এটা কাটা যায়, কাটা গেলে আমরা পাবো tan ইনভার্স অফ 2 আমাদের ডান পাশে tan ইনভার্স অফ 2 আছে। আমাদের প্রমাণটা হয়ে গেল। আমরা পরবর্তীতে যে প্রশ্নটা দেখছি সেটা হলো sec ইনভার্স অফ √5 প্লাস হাফ sec ইনভার্স অফ 4/5 মাইনাস sin ইনভার্স এটা সেটা হলো sec ইনভার্স অফ √5 প্লাস হাফ sin ইনভার্স অফ 4/5 মাইনাস sin ইনভার্স অফ 1/√5 ইকুয়াল টু হবে tan ইনভার্স অফ 2। আমরা একই নিয়মে এটা প্রমাণ করে নিতে পারবো। আগের মতেই আমরা যদি বাম পক্ষ থেকে সরল করি তাহলে এটাকেও tan ইনভার্সে প্রকাশ করলাম।
এটাও করলাম বা এটাকেও আমরা tan ইনভার্সে প্রকাশ করে নিতে পারি, অথবা এটাকে আমরা থিটা ধরেও করা যায়। এটাকে আমরা যদি থিটা ধরে নিই তাহলে এটাকেও tan ইনভার্সে করা যায়, এটাও tan ইনভার্স, এটাও tan ইনভার্স, সবগুলিকে tan ইনভার্সে প্রকাশ করে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z এর সূত্র প্রয়োগ করে আমরা সমাধান করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।